বন্ধুরা, একটু ভেবে দেখো তো, তোমার কাছে প্রতিদিন ঠিক সেই একই ২৪ ঘন্টা আছে, যে ২৪ ঘন্টা একজন সায়েন্টিস্ট, একজন বিলিয়নিয়ার বা একজন অলিম্পিক অ্যাথলিটের কাছেও আছে। তবুও পার্থক্যটা কোথায়? পার্থক্যটা সময়ের নয়, পার্থক্যটা ব্রেন চালানোর পদ্ধতিতে। কখনো কি ভেবে দেখেছ কিছু মানুষ কিভাবে না থেমে, না ক্লান্ত হয়ে টানা প্রোডাক্টিভ থাকতে পারে, আর আমরা সকালে ঘুম ভাঙতেই ক্লান্ত লাগে। মাঝে মাঝে মনে হয় এই ব্রেনটাই যেন আমাদের সবচেয়ে বড় বাধা। কোনো দিন এমন লাগে সব কিছু ছেড়ে শুধু বিছানায় পড়ে থাকি। কাজের লিস্ট অনেক লম্বা, কিন্তু এনার্জি একদম জিরো। ফোকাস করতে বসলে ডিস্ট্র্যাকশন মাথার উপর নাচতে থাকে। ফোনের নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার ঝলক আর নিজের মনের অস্থিরতা, যা প্রতি ৫ মিনিটে চ্যানেল বদলাতে চায়। কিন্তু এবার কল্পনা করো একটা এমন দিন যেদিন সকালে উঠেই তুমি ফ্রেশ অনুভব করছো, তোমার মাইন্ড একদম ক্লিয়ার, কোনো চাপ ছাড়াই সব কাজ সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে। আর দিনের শেষে ক্লান্তি নয়, একটা গভীর তৃপ্তি। এই অনুভূতিটা কোনো ফ্যান্টাসি নয়, এটা সায়েন্স। নিউরোসায়েন্স পরিষ্কার করে বলে দিয়েছে আমাদের ব্রেন কিভাবে সিদ্ধান্ত নেয়, কিভাবে ডিস্ট্র্যাকশনে আটকে যায়, আর কিভাবে তাকে রিওয়ায়ার করে সুপার প্রোডাক্টিভ বানানো যায়। ফারাক শুধু একটাই, আমাদের ব্রেনের রুলস অনুযায়ী খেলতে হবে, তার বিরুদ্ধে নয়। আসছি বাকিটুকু নিয়ে। বন্ধুরা, একটু ভেবে দেখো তো, যদি তোমার হাতে এমন কিছু শর্টকাট বাটন থাকতো যেগুলো দিয়ে তুমি স্ট্রেস কন্ট্রোল করতে পারতে, মোটিভেশন অন করতে পারতে আর অলসতাকে ডিলিট করতে পারতে, তাহলে তোমার জীবনটা কেমন হতো? এই যাত্রার শুরু এখান থেকেই। আজ তুমি জানবে ৮টা ব্রেন রুল, যেগুলো তোমার প্রোডাক্টিভিটিকে একদম নতুন লেভেলে নিয়ে যাবে। মজার ব্যাপার জানো, এই রুলগুলো তোমার ভেতরেই আছে, শুধু দরকার আনলক করার। কিন্তু একটা ওয়ার্নিং আছে, একবার যদি তুমি এগুলো বুঝে ফেলো, তাহলে আর কখনো আগের মতো কাজ করতে পারবে না। এখন প্রশ্ন একটাই, তুমি কি নিজের মাইন্ডের লুকানো পাওয়ারগুলো এক্সপ্লোর করতে প্রস্তুত? তোমার কি মনে আছে সেই সকালটার কথা, যেদিন অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙেছিল, চোখ আপনা আপনি খুলে গিয়েছিল, আর মন থেকে একটা কথাই বেরিয়েছিল, ওয়াও, আজ কিছু আলাদা লাগছে। মাথা হালকা, মাইন্ড শান্ত, আর এনার্জি যেন ভেতর থেকে ফেটে বেরোচ্ছে। মনে হয়েছিল যেন ব্রেনটা নিজেকে নতুন করে বানিয়ে নিয়েছে। কিন্তু এমন দিন কবার আসে বলো তো? হয়তো সপ্তাহে একবার কিংবা মাসেও একবার নয়। কারণ আমরা কি করি? ঘুমকে আমরা বিলাসিতা ভাবি, প্রয়োজন নয়। কাজ আগে, ঘুম পরে, এই ভাবনায় মোবাইল স্ক্রিনের আলোয় রাত নষ্ট করি। আর পরের দিন ভারী চোখ, ক্লান্ত ব্রেন আর একটা অসম্পূর্ণ দিন। কিন্তু সত্যিটা কি জানো? ঘুম শুধু বিশ্রাম নয়, ঘুম হলো তোমার ব্রেনের রিসেট বাটন। যখন তুমি ঘুমাও, তখন তোমার ব্রেন চুপচাপ ভেতরে ভেতরে অপ্রয়োজনীয় চিন্তা পরিষ্কার করে, স্ট্রেসের জমে থাকা ভার হালকা করে, মেমোরি ঠিকভাবে স্টোর করে, ইমোশন ব্যালেন্স করে, আর চিন্তাকে ক্লিয়ার বানায়। খেয়াল করেছ, ভালো ঘুমের পর ছোট ছোট সিদ্ধান্ত নেওয়াও কত সহজ লাগে। ইনটিউশন শার্প হয়, রাগ কমে যায়, ফোকাস থাকে, আর মোটিভেশনটা ফোর্সড নয়, একদম ন্যাচারাল। ভাবো তো, যদি তুমি প্রতিদিন এমন করে জাগতে, তোমার স্পিড, ক্ল্যারিটি, ক্রিয়েটিভিটি সবকিছু নেক্সট লেভেলে চলে যেত। কিন্তু সমস্যা কোথায় জানো? আমরা ঘুমের মধ্যেও মাল্টিটাস্ক করি। নেটফ্লিক্স চলে, ইনস্টাগ্রাম স্ক্রল হয়, ব্রেন বন্ধ হওয়ার বদলে আরও ওভারহিট হয়। আর তখন শুরু হয় একটা নিঃশব্দ যুদ্ধ, তোমার ব্রেন আর তোমার অভ্যাসের মধ্যে। সময় এসেছে বুঝে নেওয়ার। প্রোডাক্টিভিটি শুরু বিছানা থেকেই হয়, যেখানে তুমি ব্রেনকে বলো, এখন বিশ্রাম দাও, কাল তোমাকে উড়তে হবে। ঘুমকে প্রায়োরিটি দেওয়া মানে নিজের ব্রেনকে সেই সম্মান দেওয়া যেটা সে প্রাপ্য, কারণ একটা ভালোভাবে বিশ্রাম নেওয়া ব্রেনই দুনিয়া বদলানোর ক্ষমতা রাখে। কখনো কি এমন হয়েছে মনে হচ্ছে ব্রেনটা ঝাপসা হয়ে গেছে, ভাবনাগুলো যেন স্লো মোশনে চলছে, কাজ করতে বসলে মন ছড়িয়ে যায়, পড়তে গেলে শব্দ বোঝা যায় না, কারোর সঙ্গে কথা বললেও উত্তরগুলো কেমন যান্ত্রিক লাগে, না আনন্দ না স্পষ্টতা, শুধু এক অদ্ভুত ভারী ভাব। এই সময় আমরা কি করি? আরেক কাপ চা খাই, আরও বেশি স্ক্রিন টাইম বাড়াই, নিজেকে অন্য কোনো ডিস্ট্র্যাকশনে লুকিয়ে ফেলি। কিন্তু ভেতরে ভেতরে আমরা জানি সমাধান এখানে নেই।
এবার কল্পনা করো ঠিক এই অবস্থাতেই তুমি মাত্র 20 মিনিট হেঁটে এসেছো। হালকা দৌড়, কিছু স্ট্রেচিং, শ্বাস একটু দ্রুত হয়েছে, হার্টবিট বেড়েছে, আর তখনই টের পাচ্ছ ব্রেনের কুয়াশা আস্তে আস্তে কাটছে, ইমোশনগুলো যেন রিসেট হচ্ছে, ক্ল্যারিটি ফিরছে। এটা কোনো ম্যাজিক নয়, এটা শরীর আর ব্রেনের প্রাইমাল কানেকশন। যখন শরীর নড়ে, ব্রেন জেগে ওঠে। অনেকে ভাবে এক্সারসাইজ শুধু মাংসপেশির জন্য, কিন্তু সত্যিটা হলো এটা মাইন্ডের ফিউয়েল। প্রতিবার তুমি ঘাম ঝরাও, তোমার ব্রেন ডোপামিন আর সেরোটোনিন ছাড়ে, যে কেমিক্যালগুলো তোমাকে সুখী, মোটিভেটেড আর ফোকাসড রাখে। আর এটা সাময়িক বুস্ট নয়, নিয়মিত মুভমেন্ট তোমার ব্রেনের স্ট্রাকচারই বদলে দেয়। ফোকাস, মেমোরি, ক্রিয়েটিভিটির নিউরনগুলো আরও শক্ত হয়। খেয়াল করেছ, বসে বসে ভাবার চেয়ে হাঁটতে হাঁটতে আইডিয়া বেশি ক্লিয়ার আসে, কারণ শরীরের মুভমেন্ট ব্রেনে একটা রিদম তৈরি করে, আর সেই রিদমে থটগুলোকে স্ট্রিমলাইন করে। এক্সারসাইজ মানে জিম নয়, মানে ব্রেনে অক্সিজেন ঢোকানো, ইমোশনকে ফ্লো করতে দেওয়া। আজ যদি তুমি নিজেকে বলো শুধু 10 মিনিট হাঁটব, এই 10 মিনিটই তোমাকে নিয়ে যেতে পারে একটা এমন জায়গায় যেখানে ক্ল্যারিটি আর কনফিডেন্স তোমার ডিফল্ট স্টেট। পরের বার মাইন্ড ডাল লাগলে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি বসে থাকব নাকি উঠে হাঁটব? কারণ কখনো কখনো একটা ছোট্ট স্টেপ পুরো জীবনটা শিফট করে দেয়। কখনো কি নিজেকে একসাথে 5টা কাজ করতে দেখেছো? এক হাতে ফোন, অন্য হাতে ল্যাপটপে টাইপ, মাথার ভেতরে পুরনো কথোপকথনের রিপ্লে, ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ভিডিও চলছে, আর ব্রেন বারবার মনে করিয়ে দিচ্ছে আরও কিছু বাকি আছে। কিন্তু দিনের শেষে যখন থামো, প্রশ্নটা আসে, আজ আমি আসলে করলামটা কি? উত্তরটা প্রায় একই, অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু কিছুই শেষ হয়নি। এটাই মাল্টিটাস্কিংয়ের মিথ্যে আরাম। তোমার মনে হয় তুমি অনেক কিছু ম্যানেজ করছো, কিন্তু সত্যি হলো তোমার ব্রেন প্রতি কয়েক সেকেন্ডে এক টাস্ক থেকে আরেকটায় জাম্প করছে, আর প্রতিটা জাম্পের সাথে এনার্জি ভেঙে যাচ্ছে। ফোকাস কোনো বিলাসিতা নয়, এটা একটা সুপার পাওয়ার, আর যারা সত্যিকারের সফল তারা এই পাওয়ারটা মাস্টার করেছে। যখন মাইন্ড পুরোপুরি একটা কাজেই ডুবে যায়, তখন ব্রেন ওয়েভস লেজার বিমের মতো কাজ করে। তুমি ঢুকে পড়ো ডেপথে, যেখানে ক্রিয়েটিভিটি বিস্ফোরিত হয়, ক্ল্যারিটি কাঁচের মতো পরিষ্কার হয়, আর সময় উড়ে যায়। কিন্তু আধুনিক দুনিয়া ফোকাস ছিনিয়ে নিতে ওস্তাদ। প্রতিটা বিপ, প্রতিটা নোটিফিকেশন তোমাকে তোমার অরিজিনাল থিঙ্কিং থেকে আলাদা করে। ধীরে ধীরে মাইন্ড শ্যালো থিঙ্কিংয়ে আসক্ত হয়ে যায়। শর্ট ভিডিও, শর্ট থট, শর্ট অ্যাটেনশন, আর শেষে শর্ট সাকসেস। এবার কল্পনা করো, একটা পুরো দিন শুধু একটা কাজ, পুরো উপস্থিতি নিয়ে, কোনো ডিস্ট্র্যাকশন নয়, শুধু তুমি আর সেই কাজ। ওই কাজের কোয়ালিটি কেমন হবে, ওই ফিলিংটা কেমন হবে যখন শেষ করে মাথা তুলবে? এটাই ডিপ ওয়ার্ক। ফোকাস ফিরে পাওয়া অসম্ভব নয়, কিন্তু এটা একটা সচেতন সিদ্ধান্ত। মাইন্ড প্রথমে বিরোধিতা করবে, বোর লাগাবে, ডিস্ট্র্যাকশনের লোভ বাড়াবে, কিন্তু যদি তুমি টিকে যাও, তুমি ঢুকে পড়বে একটা নতুন জগতে, যেখানে মাইন্ড শান্ত আর অ্যাকশন পাওয়ারফুল। পরের বার কাজে বসে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি এই মুহূর্তে প্রেজেন্ট? যদি না হয়, পজ নাও, একটা গভীর শ্বাস নাও, আর শুধু সেই একটা কাজেই ডুবে যাও। কারণ একটা টাস্কে 1% গভীর ফোকাসই তোমার এক্সট্রাঅর্ডিনারি হওয়ার শুরু। কখনো কখনো আমরা চুপচাপ বসে থাকি, কিন্তু ভেতরে একটা ঝড় চলছে। শ্বাস দ্রুত, বুক ধড়ফড় করছে, ব্রেন কোনো অজানা ভয়ে ডুবে আছে। কোনো পরিষ্কার কারণ নেই, তবুও মনে হয় কিছু একটা ভুল হতে চলেছে। এটাই স্ট্রেস। বাইরে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে আমাদের খেয়ে ফেলে। স্ট্রেসের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটা ধীরে আসে, আর আমরা এর সাথে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে যাই। আজ একটু বেশি ব্যস্ত, মাইন্ড অফ আছে, এই বলে আমরা ইগনোর করি। কিন্তু স্ট্রেস কখনো চুপ থাকে না। প্রতিদিন এটা চিন্তাকে ধীর করে, ফোকাস দুর্বল করে, আর সিদ্ধান্তগুলোকে ভয়ে ভরিয়ে দেয়। ভাবো তো, চাপ নিয়ে কোনো কাজ করলে তার কোয়ালিটি কি হবে? স্ট্রেস শুধু মাইন্ড নয়, বডিকেও প্রভাবিত করে। ঘুম ভাঙে, এনার্জি কমে, আর ধীরে ধীরে ক্লান্তিকে স্বাভাবিক ভাবতে শুরু করি। কিন্তু মনে রেখো, স্ট্রেস শত্রু নয়, এটা একটা সিগন্যাল। এটা বলে কোথাও ব্যালেন্স নষ্ট হয়েছে। স্ট্রেস ম্যানেজ করার প্রথম স্টেপ হলো পজ নেওয়া। সব কিছু কিছুক্ষণের জন্য থামাও। ফোন নয়, কথা নয়, শুধু নিজেকে শোনো। একটা গভীর শ্বাস নাও, আর মাইন্ডকে জিজ্ঞেস করো, এই মুহূর্তে তোর কি দরকার? কখনো স্পেস, কখনো ক্ল্যারিটি, কখনো শুধু একটু আশ্বাস। আর একটা শক্তিশালী উপায়, মুভমেন্ট। শরীর নড়লে ইমোশনও নড়ে। হাঁটো, স্ট্রেচ করো,
খোলা হাওয়ায় কয়েক মিনিট থাকো, মাইন্ড নিজে থেকেই স্টেবল হতে শুরু করবে। সবচেয়ে জরুরি, নিজের এক্সপেকটেশন রিসেট করো। তুমি মেশিন নও, তুমি মানুষ। ফিলিংস আছে, লিমিটস আছে, আর আছে হিল করার ক্ষমতা। স্ট্রেস ম্যানেজ করা মানে নিজের ব্রেইনকে সম্মান করা, কারণ যদি তুমি স্ট্রেসকে না থামাও, একদিন স্ট্রেসই তোমাকে থামিয়ে দেবে। কখনো কি এমন হয়েছে তুমি কোনো দারুণ কথা শুনেছ, কোনো ইন্সপায়ারিং আইডিয়া পড়েছ, মনে হয়েছিল এইটাই তো, কিন্তু যখন সত্যিকারের দরকার পড়ল ঠিক তখনই মাইন্ড একদম ব্ল্যাঙ্ক? মনে হয় হয়তো আমার মেমোরিই দুর্বল, কিন্তু সত্যিটা সেটা নয়। আসল সত্যি হলো আমাদের ব্রেন শুধু শুনে বা দেখে কিছু মনে রাখে না, ব্রেন মনে রাখে দোহরানো জিনিস। আমাদের ব্রেন একদম মাংসপেশির মতো, একদিন জিমে গেলেই সিক্স প্যাক হয় না, ঠিক তেমনি একবার পড়লেই কিছু মাথায় বসে যায় না। রিয়েল রিটেনশন আসে র্যাপিটেশন থেকে। যখন তুমি কোনো কথা বারবার শোনো, বারবার ভাবো, বারবার নিজের সঙ্গে বলো, তখন সেটা আর শুধু ইনফরমেশন থাকে না, ওটা তোমার মাইন্ডের অংশ হয়ে যায়। এই জন্যই এমন সব গানের লাইন যেগুলো তুমি মুখস্থ করতে চাওনি, সেগুলোই সবচেয়ে সহজে মনে থাকে, কারণ তুমি সেগুলো বারবার শুনেছ, ফিল করেছ, নিজের ভেতরে ঢুকতে দিয়েছ। এবার ভাবো তো, এই একই টেকনিক যদি তুমি তোমার গোল, তোমার লার্নিং, তোমার ভ্যালুতে ব্যবহার করো, তাহলে কি হবে? কিন্তু আধুনিক জীবনের সমস্যা কি জানো? আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস কনজিউম করি, কিন্তু কিছুই রিপিট করি না। একটা ভালো আইডিয়া শুনলাম, একটু মোটিভেটেড হলাম, আর সঙ্গে সঙ্গে পরের রিলে সুইপ। এই জন্যই আমরা ইন্সপায়ার্ড থাকি, কিন্তু ট্রান্সফর্মড হই না। রিপিটেশন বোরিং বয়, এটা ব্রেনের ভাষা। যখন তুমি কোনো আইডিয়াকে দিনে 2 বার পড়ো, নিজের হাতে লেখো, নিজের সঙ্গে কথা বলো, তখন ব্রেন বুঝে যায় এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আর যেটা ইম্পর্ট্যান্ট সেটাই ধীরে ধীরে হ্যাবিটে বদলায়, ডিসিশনে প্রভাব ফেলে, আর রেজাল্ট ডিজাইন করে। তুমি যদি কোনো স্কিল শিখতে চাও, কোনো মাইন্ডসেট বদলাতে চাও, তাহলে সেটা ডেইলি রিপিট করা শুরু করো। শুরুর দিকে অস্বস্তি লাগবে, ব্রেন রেজিস্ট করবে, কিন্তু ধীরে ধীরে এই নতুন থটগুলো তোমার সাবকনশিয়াসে ঢুকে যাবে, আর একদিন তুমি নিজেই অবাক হবে তুমি কত ক্লিয়ার ভাবছ, কত কনফিডেন্ট ডিসিশন নিচ্ছ, আর কত দ্রুত গ্রো করছো। কারণ রিপিট করলে নলেজ মেমরি হয়, মেমরি অ্যাকশন হয়। তাই পরের বার কোনো শক্তিশালী কথা তোমার ভেতরটা নাড়া দিলে ওটা যেতে দিও না, ধরে রাখো, ধরাও, নিজের অংশ বানাও। কারণ যা তুমি বারবার ভাবো, শেষে সেটাই তোমার পরিচয় হয়ে দাঁড়ায়। চোখে যা ঢোকে সেটাই গভীরে বসে। কখনো কি এমন হয়েছে তুমি কোনো বইয়ে একটা লাইন পড়েছিলে, সেই সময় বুঝতেও পেরেছিলে, কিন্তু কয়েকদিন পর লাইনটা আর মনে নেই? তারপর হঠাৎ একদিন একটা সাধারণ ছবি দেখলে, যেটা কিছু না বলেই ভেতরটা নাড়া দিয়ে গেল। এইটাই হলো ভিজুয়ালের আসল শক্তি। আমাদের ব্রেন শব্দের চেয়ে সহজে ছবিকে বোঝে, অনেক গভীরভাবে অনুভব করে, আর অনেক বেশি সময় ধরে মনে রাখে। যখন তুমি কোনো ছবি দেখো, ব্রেন একসাথে সব কিছু ধরে ফেলে, রং, ইমোশন, অর্থ, সব। কিন্তু টেক্সট পড়তে গেলে ফোকাস লাগে, ডিকোড করতে হয়, ভাবতে হয়। ভিজুয়াল কিন্তু সোজা হৃদয় আর ব্রেনে ঢুকে যায়। এবার কল্পনা করো, তোমাকে একটা নতুন কনসেপ্ট বুঝতে হবে। দুটো অপশন আছে, একটা লম্বা প্যারাগ্রাফ পড়বে, নাকি একটা ইনফোগ্রাফিক দেখবে যেখানে একই কথা রং আর শেপ দিয়ে বোঝানো হয়েছে। বেশিরভাগ মানুষ দ্বিতীয়টাকেই বেছে নেবে, কারণ সেটা দ্রুত, স্পষ্ট আর ন্যাচারালি আকর্ষণীয়। ভিজুয়ালের সাথে শেখা কখনো শুকনো লাগে না, ওটা একটা অভিজ্ঞতা হয়ে যায়। এই কারণেই বাচ্চাদের বইয়ে ছবি থাকে, কিন্তু বড় হতে হতে আমরা সেই অভ্যাসটা ছেড়ে দিই, তারপর শেখা বোরিং লাগতে শুরু করে। এবার ভাবো তো, যদি তুমি প্রোডাক্টিভিটি বাড়াতে চাও, কোনো স্কিল মাস্টার করতে চাও, বা কোনো আইডিয়া মনে রাখতে চাও, তাহলে ভিজুয়ালকে তোমার চিন্তার অংশ বানাও না কেন? মাইন্ড ম্যাপ, ডায়াগ্রাম, কালার কোডেড নোট, আইডিয়া স্কেচ করা, এগুলো ব্রেনকে জাগিয়ে রাখে। তুমি শুধু লজিক দিয়ে ভাবো না, ইম্যাজিনেশন দিয়েও ভাবতে শেখো, আর এই ইম্যাজিনেশনই তোমার থিঙ্কিংকে নেক্সট লেভেলে নিয়ে যায়। ভিজুয়াল কুয়াশার মধ্যে হঠাৎ পরিষ্কার রাস্তার মতো। যখন তুমি তোমার গোলকে একটা ছবিতে বদলাও, ভিশন বোর্ডে লাগাও, তখন সেটা আর স্বপ্ন থাকে না, ওটা একটা ভিজুয়াল রিয়ালিটি হয়ে যায়, যা প্রতিদিন তোমাকে টানে, মনে করিয়ে দেয় তুমি কেন শুরু করেছিলে। ভিজুয়াল শুধু দেখা হয় না, ভিজুয়াল অনুভব করা হয়, আর যেটা অনুভব করা হয় সেটা ভুলে যাওয়া যায় না। তাই যদি তুমি চাও থটগুলো গোছানো থাকুক, আইডিয়াগুলো মনে থাকুক, আর মাইন্ড ফ্রেশ থাকুক,
তাহলে টেক্সটের সাথে সাথে ভিজুয়ালকেও তোমার সবচেয়ে কাছের বন্ধু বানাও। কারণ এই দ্রুত দুনিয়ায় যেখানে সবাই ইনফরমেশনের পেছনে ছুটছে, সেখানে এগিয়ে যায় তারাই যারা সেটা ভিজুয়ালাইজ করতে শেখে। যা মন ছয় সেটাই মানুষকে নড়ায়। আমরা মানি বা না মানি, আমাদের সিদ্ধান্ত, আমাদের গোল, আমাদের প্রোডাক্টিভিটি সবকিছু লজিক দিয়ে নয়, ইমোশন দিয়ে চলে। খেয়াল করেছ, যে কাজে মন জড়িয়ে যায় সেই কাজেই আমরা ঘন্টার পর ঘন্টা লেগে থাকতে পারি। ঘুম নেই, ক্লান্তি নেই, থামার ইচ্ছা নেই। কিন্তু যেই কাজের সাথে ইমোশনাল কানেকশন নেই, সেই কাজটাই বোঝা হয়ে যায়। টালবাহানা শুরু হয়, প্রতিটা মিনিট ভারী লাগে। আমরা তখন নিজেদের বলি, ডিসিপ্লিনড হও, লেজি হয় না, টাইম ওয়েস্ট করছো কেন? কিন্তু ভেতরে ভেতরে মোটিভেশন উধাও। কেন? কারণ লজিক আছে কিন্তু ইমোশন নেই। ইমোশন হলো একটা অদৃশ্য আগুন। এই আগুনই যে কোনো অ্যাকশনকে আনস্টপেবল করে তোলে। যদি কোনো গোলের সাথে তোমার ইমোশনাল কানেকশন না থাকে, তাহলে সেই গোল শুধু একটা লিস্ট হয়ে থাকে, টিক দেবার জন্য, জীবন বদলানোর জন্য নয়। এবার ভাবো, একজন মা রাতের পর রাত জেগে থাকে সন্তানের জন্য। একজন সৈনিক জীবন বাজি রাখে দেশের জন্য। একজন শিল্পী একটা ছবির পেছনে মাসের পর মাস দেয়। তারা কি রুটিন ফলো করে? না, ওদের আছে ডিপ ইমোশনাল ড্রাইভ। এই ড্রাইভ ভেতরের ঘুমিয়ে থাকা এনার্জিকে জাগিয়ে তোলে। যখন কোনো কাজ শুধু দরকারি নয়, নিজের হয়ে যায়, তখন ভেতর থেকে একটা আলাদা ফায়ার জ্বলে ওঠে। সমস্যা তখনই হয় যখন আমরা কাজ প্ল্যান করি শুধু লজিক দিয়ে, আমাকে এটা করা উচিত, আমাকে ওখানে পৌঁছতে হবে, কিন্তু ভাবি না আমি এটা কেন চাই। প্রতিটা অ্যাকশনের পেছনে একটা ইমোশনাল কারণ থাকা দরকার, একটা কারণ যেটা তোমার বুক ছুঁয়ে যায়। কারণ যখন হৃদয়যুক্ত হয়, মাইন্ড আপনাতেই অ্যালাইন্ড হয়। যদি তুমি চাও মাইন্ড ডিস্ট্র্যাকশন থেকে বেরিয়ে আসুক, সকালে উঠে ইন্সপায়ার্ড ফিল করো, তাহলে আগে খুঁজে বের করো তোমার কাজের সাথে তোমার মনের কানেকশনটা কি। প্রতিটা টাস্ককে একটা গল্পের সাথে জুড়ে দাও। প্রতিটা গোলের পেছনে একটা ইমোশন খুঁজে নাও, খুশি, ব্যথা, গর্ব, অপূর্ণ স্বপ্ন। কারণ ইমোশনই সেই ইঞ্জিন যেটা মাইন্ডকে নড়ায়। আর যখন ব্রেন ইমোশনাল ড্রাইভে চলে, তখন প্রোডাক্টিভিটি মেকানিক্যাল নয়, ম্যাজিক্যাল হয়ে ওঠে। তাই পরের বার কোনো কাজ পিছিয়ে দিতে মন চাইলে এই প্রশ্নটা করো না, আমি এটা করব কি না, বরং জিজ্ঞেস করো এই কাজের সাথে আমার অনুভূতিটা কি। কারণ যখন কারণ হৃদয় থেকে আসে, অ্যাকশন আর থামে না। থামা মানেই পিছিয়ে পড়া নয়। অনেক সময় আমরা নিজেদের কাছে একটাই আশা রাখি, মেশিনের মতো কাজ করব, বিনা থেমে, বিনা ক্লান্তিতে। সকাল থেকে রাত অবধি টাস্ক শেষ করতেই থাকব, গোল টিক করতেই থাকব। কিন্তু সত্যিটা কি জানো? আমরা মেশিন নই, আমরা মানুষ। আর আমাদের ব্রেন যতই শক্তিশালী হোক, তারও একটা সীমা আছে। খেয়াল করেছ, অনেকক্ষণ টানা কাজ করলে একসময় মাইন্ডটা ফাঁকা ফাঁকা লাগে। চেয়ারে বসে আছো কিন্তু ফোকাস কোথাও নেই, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো কিন্তু কিছুই ঢুকছে না। এই ক্লান্তি শুধু শরীরের নয়, এটা মানসিক। এইটাই সেই মুহূর্ত যখন তোমার ব্রেন নিঃশব্দে বলছে, আমাকে একটু শ্বাস নিতে দাও। কিন্তু আমরা কি করি? গিল্ট ফিল করি, এখন ব্রেক নিলে টাইম নষ্ট হবে, নিজেদের জোর করি, আরেকটু। কিন্তু সেই আরেকটুতেই আমরা হারিয়ে ফেলি এনার্জি, ফোকাস, ক্রিয়েটিভিটি সব। ব্রেক নেওয়া কোনো দুর্বলতা নয়, এটা প্রোডাক্টিভিটিকে রিচার্জ করার উপায়। আমাদের ব্রেনে আছে আল্ট্রাডিয়ান রিদম, একটা ন্যাচারাল সাইকেল যেটা প্রায় 90 থেকে 120 মিনিট চলে। মানে কি? মানে তোমার ব্রেন একটানা এতটুকু সময়ে পিক ফোকাসে কাজ করতে পারে, তারপর তার দরকার রিসেট। এই রিসেট যদি তুমি ইগনোর করো, তাহলে ধীরে ধীরে হাই পারফরম্যান্স থেকে লো এনার্জিতে নেমে যাবে। কিন্তু যদি ঠিক সময় ছোট ব্রেক দাও, 5 মিনিট, 10 মিনিট চোখ বন্ধ করে বসো, হালকা হাঁটো, গভীর শ্বাস নাও, দেখবে যে মাইন্ডটা ধীর হয়ে গিয়েছিল সে আবার ফিরে এসেছে, আরও ক্লিয়ার, আরও শার্প হয়ে। ব্রেক তোমাকে পিছিয়ে দেয় না, ব্রেক তোমাকে বাউন্স ব্যাক করার শক্তি দেয়। কিন্তু শর্ত একটাই,
গিল্ট নয়, অ্যাওয়ারনেস নিয়ে ব্রেক নাও। তোমার ব্রেন দিনভর তোমার জন্য কাজ করে, সমস্যা সমাধান করে, ইমোশন সামলায়, ফোকাস ধরে রাখে। সে কি এতটুকু রেস্টের যোগ্য নয়? মাঝে মাঝে সবচেয়ে প্রোডাক্টিভ কাজটা হয় কিছু না করা, শুধু থেমে যাওয়া, নিজের ভেতরে ফিরে আসা। কারণ যখন তুমি ব্রেনকে স্পেস দাও, তখন সে এমন উত্তর দেয় যা ননস্টপ হ্যাসেলে কখনোই পাওয়া যায় না। তাই পরের বার মাইন্ড ক্লান্ত লাগলে আর হৃদয় বললে একটু থামো, চুপচাপ, গিল্ট ছাড়া, পুরো সম্মানের সাথে। কারণ এই থামার জায়গা থেকেই তোমার আসল গতি আবার শুরু হয়। যখন তুমি এই ভিডিওর শুরুতে এসেছিলে, হয়তো তুমি শুধু জানতে চেয়েছিলে কিভাবে বেশি কাজ করা যায়, কম ক্লান্ত হওয়া যায় আর দ্রুত রেজাল্ট পাওয়া যায়। কিন্তু এখন তুমি এমন একটা জার্নি শেষ করলে যেখানে তুমি শুধু প্রোডাক্টিভিটি নয়, নিজের ব্রেনের আসল শক্তিকেই চিনে নিয়েছ। আজ তুমি বুঝলে ঘুম শুধু একটা অভ্যেস নয়, এটা ব্রেনের রিফ্রেশিং পাওয়ার। শরীর নড়ালে মাইন্ড কেন আরও শার্প হয়ে ওঠে সেটা। একটা কাজেই পুরো ফোকাস দেওয়াই কেন আসল সুপার পাওয়ার। স্ট্রেসকে চাপা দেওয়া নয়, বোঝাই কেন আসল সমাধান। কেন রিপিটেশন নলেজকে অ্যাকশনে বদলে দেয়, কেন ভিজুয়াল থটকে গভীরে বসায়, কেন ইমোশন অ্যাকশনকে জ্বালানি দেয়, আর কেন ছোট একটা ব্রেক সবচেয়ে বড় ব্রেক থ্রু শুরু হতে পারে সেটা। এই 8টা ব্রেন রুল কোনো বোরিং থিওরি নয়, এগুলো হলো তোমার প্রতিদিনের জীবনে কাজ করা সাইলেন্ট ওয়েপন, যেগুলো তোমাকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি বানাতে পারে। কিন্তু এখন আসল প্রশ্ন, তুমি কি এগুলো শুধু শুনেই ছেড়ে দেবে, নাকি এগুলো জীবনে প্রয়োগ করবে? কারণ মনে রেখো, নলেজ তখনই পাওয়ার হয় যখন সেটার সাথে অ্যাকশন যুক্ত হয়। এখন সিদ্ধান্ত তোমার হাতে। এই ভিডিওটা যদি তোমার ভেতরে একটু হলেও নড়াচড়া তৈরি করে থাকে, তাহলে এখানে থেমে যেও না। নিচে কমেন্ট করে জানাও এই 8টা ব্রেন রুলের মধ্যে কোন রুলটা তোমার জীবনে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলবে। আর যদি তুমি চাও এমনই পাওয়ারফুল বই, আইডিয়া আর ব্রেইন বদলে দেওয়া কনসেপ্ট, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, যাতে পরের কোনো মাইন্ড চেঞ্জিং ভিডিও মিস না করো। এই ভিডিওটা শেয়ার করো তাদের সাথে যারা প্রতিদিন নিজেকে একটু একটু ভালো করতে চায়। মনে রেখো, তোমার মাইন্ডই তোমার সবচেয়ে বড় অ্যাসেট, শুধু সেটা চালানোর সঠিক পদ্ধতিটা জানতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটা লাইফ ট্রান্সফর্মিং বইয়ের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের ব্রেনের খেয়াল রেখো।